আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কল্লোল লার্নিং হাবের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি এখন ক্লাস 9-এর যে নতুন বই অ্যাকাউন্টিং এর 6 নম্বর চ্যাপ্টার জাবেদার সৃজনশীল প্রশ্ন 4 নম্বরটা সলভ করব। এর আগে আমি 1 2 3 করেছি, যারা তোমরা দেখেছো। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানালে আমি আবার তোমাদেরকে ক্লারিফাই করব। আর তোমাদের যদি স্পেসিফিক কোনো চাহিদা থাকে কাইন্ডলি আমাকে জানাবা, আমি চেষ্টা করব সেগুলো সলভ করে দেওয়ার। তো কথা না বাড়িয়ে চলো যাই দেখি আজকের কন্টেন্টটা কি আছে আমাদের। তো আমরা একটু দেখি। তো এইখানে আহ, আমার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে ইয়ে করতে পারো। আর যদি তোমাদের মধ্যে কেউ ইন্টারেস্টেড থাকো অনলাইনে কোনো ক্লাস করার, আমার সাথে যোগাযোগ করতে পারো। আর যদি আমার আলোচনা ভালো লেগে থাকে তোমাদের, আশা করি তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। তো এইখানে একটা রিসোর্স পেজ আছে, বলে রাখি সেই রিসোর্স পেজটা হলো এইটা। আমার ওয়েবসাইটে এখানে গেলে তোমরা এই এই সবগুলো ভিডিও এবং পরবর্তীতে আমি এই যে কোশ্চেনগুলো আছে শর্ট কোশ্চেন, এগুলো ধীরে ধীরে এখানে আপ করব, পরবর্তীতে তোমরা পাবা এখানে। একটু সময় লাগবে। তো আমরা 6 নম্বর চ্যাপ্টারের শেষের দিকে, এটা 4, এরপরে আর একটা প্রবলেম আছে, আমরা নেক্সট 5 নম্বরটা সলভ করব। তো দেখি একটু 4 নম্বরটা পড়ে দেখি কি বলছে এখানে। বলছে মেসার্স আলফা ট্রেডার্সের 2025 সালের 31 ডিসেম্বর তারিখে সম্পদ ও দায় দেনা ছিল নিম্নরূপ: নগদান হিসাব 40,000 টাকা, আসবাবপত্র 1,00,000 টাকা, বিনিয়োগ 50,000 টাকা, প্রদেয় হিসাব 10,000 টাকা ও মূলধন 1,80,000 টাকা। বলছে এখানে 31 ডিসেম্বর 2025 তারিখের ব্যবসায়ের নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা হয়। কি কি বলছে? মোট প্রদত্ত বেতন 1,20,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা অগ্রিম প্রদান, অর্থাৎ 1,20,000 টাকা খরচ দেখানো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি খরচ 1,20,000 টাকা অ্যাডভান্স দেওয়া আছে। ভাড়া প্রদান করা হয়েছে 50,000, বকে আছে 10,000। তার মানে অ্যাকচুয়ালি ওই বছরে ভাড়া হবে 60,000, কিন্তু 10,000 এখনো দেওয়া হয়নি, বকে আছে। বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ 5,000 টাকা, অর্থাৎ এখানে বিনিয়োগ আছে, এই যে আমরা যদি দেখি যে 50,000 টাকা বিনিয়োগ আছে, এই যে উপরে দেওয়া আছে। প্রাপ্য সুদের পরিমাণ 5,000 টাকা, অর্থাৎ বিনিয়োগের সুদ মানে এটা আয়, তাহলে এটা এখনো পাওয়া যায়নি। আসবাবপত্রের উপর 10% অবচয় ধরতে হবে। মানে ধরা আছে এখানে যে আসবাবপত্র দেওয়া আছে, এই যে 1,00,000 টাকা, এর হয়তো 10% ধরছে, 10,000 টাকা অবচয় ধরতে হবে। এখানে বলতেছে উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক জাবেদা দাও, দাখিলা দাও। বছর শেষে প্রয়োজনীয় সমন্বয় জাবেদা দাখিলা দেখাও। মেসার্স আলফা ট্রেডার্সের প্রকৃত জাবেদায় সমাপনী দাখিলা প্রদান। তাহলে এখানে প্রারম্ভিক জাবেদা, সমন্বয় জাবেদা এবং সমাপনী জাবেদা, এই 3টা জিনিস করতে হবে। তো এইখানে বলে রাখি, এইখানে বইয়ে কিন্তু ভুল আছে। বইয়ে সরি টু সে, বেশিরভাগ বইয়ে আমি অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের বইয়ে আমি যে কটা দেখেছি, এর মধ্যে এই দুইটার মধ্যে বেশ কিছু ভুল পেয়েছি আমি। এখানে ভুলটা হলো আমাদের প্রবলেমে বলছে প্রারম্ভিক জাবেদা করতে, তো প্রারম্ভিক এটা 31 ডিসেম্বর এখানে লিখছে, এটা আসলে হবে জানুয়ারি, 1 জানুয়ারি 2025। কারণ এর নিচের যে ফিগারগুলো এগুলো, এই যে 31 ডিসেম্বর নিচে খেয়াল করে দেখো, এখানে লেখা আছে 31 ডিসেম্বর 2025 থেকে ব্যবসায় নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা হয়, অর্থাৎ এগুলো বছর শেষের ঘটনা। আর প্রারম্ভিক মানে বছরের শুরুর ঘটনা, তাহলে এইখানে তারিখটা 31 ডিসেম্বর হবে না, কোনো মতেই না। এখানে হবে 1 জানুয়ারি 2025, এই ফিগারগুলো। তো আমি আমার সলিউশনে আমি কিন্তু 1 জানুয়ারি লিখেছি, কারণ ওরা ভুল করলেও আমি ভুল করতে পারি না, কারণ আমি চ্যালেঞ্জ করতে পারি এটা ভুল আছে। তো এখন প্রারম্ভিক জাবেদা যদি আমি করি, প্রারম্ভিক জাবেদা বলতে আমরা বুঝি যে বছরের শুরুতে কি কি ছিল ব্যবসার মধ্যে। তো প্রথমে ছিল এখানে নগদ টাকা, তাহলে নগদ টাকা ছিল 40,000। নগদের কি ব্যালেন্স হয়? ডেবিট ব্যালেন্স। আসবাবপত্র সম্পদ ডেবিট ব্যালেন্স 1,00,000 টাকা। বিনিয়োগ এটা সম্পদ 50,000 টাকা। প্রদেয় হিসাব এটা দায় 10,000, তাহলে এই 10,000 হবে ক্রেডিট, এই 3টা ডেবিট পেলাম। মূলধন আছে 1,80,000 টাকা, মূলধন 1,80,000 টাকা, এটা ক্রেডিট। আমরা দেখবো যে এটা মিলে যাবে এখানে, মূলধন 1,10 আর 1,90, 1,80-র সাথে 10 যোগ করলে, এখানে যদি একটু খেয়াল করে দেখো, 40,000 টাকা হচ্ছে নগদ, 1,00,000 আসবাবপত্র, তাহলে 1 আর 40 যোগ করলে 1,40,000, আর বিনিয়োগ 50, তাহলে অ্যাসেট সাইডে হলো 1,90,000। আমরা জানি অ্যাকাউন্টিং ইকুয়েশনে অ্যাসেট ইকাল টু লাইবিলিটিস, তাহলে লাইবিলিটি সাইডে মূলধন 1,80,000 আর প্রদেয় বিল 10,000 টাকা।
আচ্ছা, এখন তাহলে আমরা এই যে প্রারম্ভিক জাবেদাটা আমি মুখে বললাম, এখন এখানে করে দেখাচ্ছি। আমি এখানে করে দেখানো আছে, একটু স্ক্রিনটা উপরে তুলি তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম খেয়াল করে দেখো, আমি কিন্তু এখানে জানুয়ারির 1 লিখলাম, কারণ এটা কোনো মতেই ডিসেম্বর হতে পারে না, ডিসেম্বর হচ্ছে ক্লোজিং। তাহলে নগদান হিসাব ডেবিট 40,000, আসবাবপত্র ডেবিট 1 লক্ষ, বিনিয়োগ হিসাব ডেবিট 50, তিনটাই অ্যাসেট, তাহলে এই তিনটা যোগ করলে হয় দেখো 190। প্রদেয় বিল হবে ক্রেডিট 10,000 টাকা, আর মূলধন হিসাব ক্রেডিট 1,80,000। এই হলো আমাদের প্রারম্ভিক প্রারম্ভিক জাবেদা, অর্থাৎ এই ডেবিট পাশে অ্যাসেট গুলো থাকলো, আর ক্রেডিট পাশে, এটা জানুয়ারির 1 তারিখে। তাহলে ক নম্বরের রিকোয়ারমেন্ট শেষ। এবার খ নম্বরে সমন্বয় জাবেদা। তো সমন্বয় জাবেদা কি কি আছে আমরা যদি দেখি, 1 নম্বরে আছে 20,000 টাকা অগ্রিম দেওয়া আছে, 2-এ আছে 10,000 টাকা বকেয়া আছে, 3-এ আছে প্রাপ্য সুদ আছে 5,000 টাকা বকেয়া আছে, আসবাবপত্রের অপচয় ধরে, এই চারটাই হলো ইয়ার মধ্যে যাবে, এই সমন্বয় জাবেদার মধ্যে যাবে। তাহলে আমরা একটু দেখি সমন্বয় জাবেদাটা আমরা কি করলাম এখানে। আচ্ছা, এটার ন্যারেশনটা এখানে লিখেছি আমি যে ব্যবসা শুরুর জন্য সম্পদ দায় ও মূলধন লিপিবদ্ধ করা হলো। মেসার্স আলবার্টের সমন্বয় যাবে, তাহলে প্রথম হচ্ছে ডিসেম্বরের 31, এখানে ডিসেম্বরের 31 হবে যেহেতু বছরের শেষে। তাহলে আমরা সমন্বয় জাবেদাটা কি করলাম, বেতনকে বলছে যে বেতন হিসাবে ডেবিট করা আছে, কিন্তু আসলে 20,000 টাকা অগ্রিম। তাহলে আমি এখন বেতন, মনে রাখবো উল্টা করতে হয় সবসময় অ্যাকাউন্টিং এ, কমাতে হলে কোনো জিনিস যা ব্যালেন্স আছে তার উল্টা। তাহলে বেতন নর্মালি ডেবিট, খরচ, তাহলে বেতনকে আমি এখন করবো ক্রেডিট 20,000 টাকা। তাহলে ডেবিট কি, ডেবিট হলো অগ্রিম বেতন হিসাব, এটা হলো আমার সম্পদ, এটা আমার সম্পদ। সম্পদ ডেবিট, অর্থাৎ সম্পদ ডেবিট, সম্পদ বাড়লে ডেবিট হয়, তাহলে অগ্রিম বেতন এখানে বাড়লো। আর বেতন হিসাব ব্যয় কমলো, কমলে ক্রেডিট হয়, আর ব্যয় বাড়লে ডেবিট হয়। তাহলে এই ঘটনার কারণে আমরা এখানে প্রবলেমে বলছে যে 20,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। তাহলে অগ্রিম প্রদান করা হয়েছে, তার মানে অ্যাকচুয়ালি বেতনের খরচ হবে 1 লাখ, 20,000 টাকা অগ্রিম। তাহলে আমরা এখানে এই জন্য এটা করলাম, এখানে বেতনটাকে কমাতে হবে, এই জন্য বেতনকে ক্রেডিট করলাম 20,000, আর অগ্রিম বেতনকে করলাম ডেবিট 20,000। এখানে লিখলাম ন্যারেশনে অগ্রিম বেতন সমন্বয় করা হলো। আচ্ছা, এরপরে 2 নম্বরে কি ছিল, 2 নম্বর ছিল ভাড়া 50,000 দেওয়া আছে, 10,000 টাকা বকেয়া আছে। তার মানে কি, ভাড়া আরো দিতে হবে, তাহলে ভাড়াকে ডেবিট করতে হবে, ভাড়া বাড়াতে হবে, তাহলে ভাড়া হিসাব ডেবিট 10,000। আর এটা বকেয়া আছে, তো ওই জন্য বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট, এটা দায়, এটা দায়, দায় বাড়লে ক্রেডিট, তাহলে দায় বাড়লো খরচ বাড়লো, এটার কারণে যেহেতু ভাড়াটা 50,000 ওখানে দেখানো আছে, কিন্তু অ্যাকচুয়ালি হবে 60,000, তাহলে 10,000 টাকা বকেয়া আছে, তাহলে আমি ওটাকে আবার ডেবিট করলাম 10,000, তাহলে ভাড়া বেড়ে 60 হয়ে গেল। আর বকেয়া ভাড়া কি হলো, এটা দায় থাকলো ক্রেডিট, তাহলে এখানে লিখলাম বকেয়া ভাড়া সমন্বয় করা হলো। নেক্সট, বিনিয়োগের প্রাপ্য সুদ 5,000 টাকা। তো বিনিয়োগের প্রাপ্য সুদ তাহলে 5,000, এটা প্রাপ্য, প্রাপ্য বিনিয়োগের সুদ, এটা সম্পদ, তাহলে ডেবিট করলাম। আর বিনিয়োগ সুদ হিসাব, এটা আমার ক্রেডিট, এটা বিনিয়োগের সুদ, এটা আমার আয়, এটা আমার আয়, আয় বাড়লে ক্রেডিট হয়, তাহলে এখানে 5,000 টাকা ক্রেডিট হলো। আর প্রাপ্য বিনিয়োগের সুদ, এটা আমার সম্পদ, চলতি সম্পদ, এটা আমি এখনো পাইনি, পাবো, এই জন্য এটা ডেবিট হলো। তাহলে ডেবিট করলাম আমরা প্রাপ্য বিনিয়োগের সুদ 5,000, আর বিনিয়োগের সুদকে করলাম ক্রেডিট, এটা আয়। আচ্ছা, এরপরে 31শে ডিসেম্বর অবচয়, এটা ব্যয়, তাহলে আসবাবপত্রের অবচয় ব্যয় ডেবিট 10,000 টাকা। আর ক্রেডিট কি করব, আমরা আসবাবপত্রকে ক্রেডিট করব, কারণ আসবাবপত্রের ব্যালেন্সকে আমি কমিয়ে দিব। আমি আগে ধরছিলাম আমার আসবাবপত্র আছে 1 লাখ, এই বছর শেষে যে আমার দাঁড়াবে 90,000, এই জন্য আসবাবপত্রকে আমি আগে 1 লাখ টাকা প্রারম্ভিক ব্যালেন্স ছিল, এই যে আমরা এখানে দেখে আসি একটু আরেকবার, এই যে প্রারম্ভিক জায়গা জাবেদার মধ্যে এই যে এখানে ছিল 1 লাখ, আসবাবপত্র 1 লাখ টাকা নিয়ে শুরু হয়েছে বছরের শুরুতে, তাহলে শেষে এসে আমি 10,000 টাকা অবচয় ধার্য করলাম, খরচ দেখাই দিলাম, তাহলে এখন আমার আসবাবপত্রের মূল্য হবে 90,000। এই জন্য আসবাবপত্রকে আমি ক্রেডিট করলাম 10,000, আগে ডেবিট ছিল 1 লাখ, আমি এই 10,000 ক্রেডিট করলে ডেবিট কেটে প্লাস মাইনাস হয়ে 90,000 টাকা ডেবিট ব্যালেন্স থাকবে। এটা ছিল আমাদের সমন্বয় জাবেদা। এবার কি বলছে, প্রকৃত জাবেদায় সমাপনী দাখিলা দাখিল, প্রকৃত জাবেদায় সমাপনী দাখিলা। আচ্ছা, এখন সমাপনী করতে বলছে আমাদের, তাহলে সমাপনী করার সময় আমরা কি করব, সমাপনী মানে বুঝতে হবে যে আমি হিসাব, বছরের হিসাবটা ক্লোজ করব। আমি কি কি হিসাব ক্লোজ করা হয়, আয় আর ব্যয়, আয় আর ব্যয় হিসাব ক্লোজ করে কোথায় পাঠানো হয়, এটাকে পাঠানো হয় লাভ ক্ষতি হিসাবে, এটাকে পাঠানো হয় লাভ ক্ষতি হিসাবে। এই জন্য প্রথমে আছে একটা বেতন, তাহলে বেতন, বেতন টোটাল আমার কত, নেট খরচ
1,20,000 না, কিন্তু 1,00,000, কারণ 20,000 টাকা তো অগ্রিম দেওয়া ছিল। তাহলে আমার খরচের পরিমাণটা, তাহলে আমি এবার লাভ ক্ষতি হিসাবকে ডেবিট করব। অর্থাৎ এই বেতনের টাকাটা আমি লাভ ক্ষতি হিসাবে খেয়াল করে, তোমরা যারা দেখেছো, আমি 10 নম্বর চ্যাপ্টারের ইয়াটা করানো আছে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রত্যেকটা জাবেদা ওখানে সলভ করা আছে, ক্রয় বিক্রয় হিসাব, তারপরে হচ্ছে বিশদ আয় বিবরণী যেটা বলি আমরা, এরপরে ওখানে ব্যালেন্স শিট করা আছে। এটা দেখলে বুঝতে পারবো। তার মানে কি, খরচটা আমার যাবে লাভ ক্ষতি হিসাবে ডেবিট পাশে, আমরা দেখো ওখানে ডেবিট পাশে বাম পাশে লিখি। তাহলে লাভ ক্ষতি হিসাবে ডেবিট পাশে গেল, আর বেতন হিসেবে আমি এখন ক্রেডিট করে দিলাম। তাহলে ডেবিট ছিল আমার 1,00,000 টাকা, এবার আমি 1,00,000 টাকা বেতনকে ক্রেডিট করে দিলাম। দিলে আমার এই বেতন হিসাবের অ্যাকাউন্ট এখন ব্যালেন্সটা জিরো হয়ে যাবে। কারণ আমি বছর শেষ, আমি খরচগুলোকে সব প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দেবো, দিয়ে খরচ এবং আয়ের খাতাটা শূন্য করে দেবো, যাতে নতুন বছরে নতুন আবার এক থেকে শুরু হবে, নতুন থেকে আবার শুরু হবে, দিয়ে বছর শেষে লাভ হবে। অর্থাৎ শুধুমাত্র দায় এবং সম্পদ পরবর্তী বছরে ক্যারি ফরওয়ার্ড করা হয়, আর আয় আর ব্যয়টা প্রফিট লসের মাধ্যমে এটা আলটিমেটলি ইয়ার মালিকানা মূলধনের সাথে অ্যাডজাস্ট হয়ে পরবর্তী বছরে চলে যায়। তাহলে আমরা বেতনটাকে কি করলাম, বেতনকে ক্রেডিট করলাম। একইভাবে বাড়ি ভাড়া, ভাড়া হিসাব হলো 60,000 টাকা, 50,000 টাকা আগে দেওয়া ছিল, 10,000 টাকা বাকি, তাহলে 60,000। তাহলে 60,000 টাকা আমরা কি করলাম, লাভ ক্ষতি ডেবিট করলাম, লাভ ক্ষতি ডেবিট করলাম, আর ভাড়া হিসাবকে ক্রেডিট ক্রেডিট করা হলো, যে ভাড়া হিসাব বন্ধ করা হলো। আচ্ছা, এবার বিনিয়োগের সুদ, তো বিনিয়োগের সুদ আমার আয়, ওখানে ক্রেডিট করা ছিল। এখানে যদি দেখো বিনিয়োগের সুদটা আমরা করেছিলাম ক্রেডিট, জার্নালটা যদি দেখি, এই যে এখানে বিনিয়োগের সুদ করেছিলাম ক্রেডিট, তাহলে আমি এখন করবো ওকে ডেবিট, আমি ওকে করব ডেবিট। তাহলে বিনিয়োগের সুদকে ডেবিট করলাম, আর লাভ ক্ষতি হিসাবে ক্রেডিট করলাম, কারণ আয়গুলো ক্রেডিট পাশে যায়, আয়গুলো ক্রেডিট পাশে যায় লাভ ক্ষতি হিসাবে, এই জন্য লাভ ক্ষতি হিসাবটা হলো ক্রেডিট, আর বিনিয়োগের সুদ হিসাব করলাম ডেবিট, কারণ আমার ব্যালেন্স ছিল ক্রেডিট, এখন আমি ডেবিট করলে এটা ক্লোজ হয়ে যাবে, অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে ব্যালেন্স। তো এরপরে এরপরে আছে অবচয়। তাহলে অবচয়ে কি হবে, সেম জিনিস, লাভ ক্ষতি হিসাবে ডেবিট হবে, এটা খরচ, তাহলে 10,000 টাকা ডেবিট হলো। আর ক্রেডিট কি হবে, ক্রেডিট হবে অবচয় আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে, লাভ ক্ষতি হিসাব ডেবিট হলো, লাভ ক্ষতিতে চলে গেল আমার ফিগারটা, এবং অবচয়ের খাতটা আমি কি করে দিলাম, ক্রেডিট করে দিলাম, দিয়ে এটা শূন্য করে দিলাম, এটা জিরো করে দিলাম। তাহলে এই ছিল আমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এরপরেও কারো কোনো কনফিউশন থাকে আমাকে জানাবা কমেন্টের মাধ্যমে, আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে শেয়ার করবা, যাতে করে সবাই উপকৃত হয়, সবাই জানতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমরা পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য আমি 5 নম্বরটা এরপরে সলভ করে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।